স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম। ঠিক আছে, একজন তো অ্যান্সার দিবা, না হলে আমি কিভাবে বুঝবো? আচ্ছা, তো গত লেকচারে আমরা যেটা শেষ করেছি সেটা ছিল সাইসমিক সার্ভে। এর আগে আমরা হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড ম্যাগনেটিক সার্ভে নিয়ে পড়াশোনা করেছি। তো লাস্ট যে সার্ভেটা বা জিওফিজিক্যাল মেথড নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেথড। তো ইলেকট্রিক্যাল মেথড যদি আমরা নামটা শুনি তাহলে আমাদের মাথায় আসতেছে যে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিসিটি রিলেটেড কিছু কাজকর্ম এখানে হবে। তো মেনলি যেটা হয় যে হ্যাঁ, ইলেকট্রিসিটি রিলেটেড কাজকর্ম, এবং আমরা এখানে মেনলি আর্থের যে সারফেস অর সাবসারফেস বলো, বা আমাদের যেটা মেইন ফোকাস যে হচ্ছে রিজার্ভ মিনারেল ডিপোজিট বা হচ্ছে যে কোনো রিজার্ভ, যে কোনো একটা লোকেশন বা জিওলজিস্টদের জন্য যদি বলি যে কোনো একটা এনভায়রনমেন্টের ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো মেজার করে ওই এনভায়রনমেন্ট অর ওই রিজিয়নের হচ্ছে সম্পর্কে একটা ভালো আইডিয়া নেওয়া বা একটা ম্যাপ ক্রিয়েট করা, বা টোটাল ওভারঅল আমার যেই ডেটা লাগবে সেগুলো অ্যানালাইজ করা। ঠিক আছে, তো মেইনলি আমরা মানে মেইন মোস্ট কমনলি যে মেথডগুলো ইউজ হয় ইলেকট্রিক্যাল মেথডের জন্য, চারটা মেথড নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে রেজিস্টিভিটি মেথড, সেলফ পটেনশিয়াল মেথড, ইনডিউসড পোলারাইজেশন মেথড বা এটাকে সংক্ষেপে আইপি মেথডও বলা হয়, এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মেথড। আচ্ছা, আমরা তো ম্যাগনেটিক মেথড নিয়ে পড়াশোনা করেছি, গ্র্যাভিটি পড়ানোর পরেই মেবি আমি তোমাদেরকে ম্যাগনেটিক নিয়ে কিছু লেকচার দিয়েছিলাম। তো এই লেকচার মানে ইলেকট্রিক্যাল মেথডে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মেথড। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে আমরা রেজিস্টিভিটি মেথড যেটা, এটা নিয়ে অনেক ডিটেলসে পড়াশোনা করব, কারণ মানে সবগুলা মেথডের না একদম মেইন কনসেপ্ট যদি আমি বলি বা যদি হচ্ছে মেথডোলজি বলি অর যদি বলি যে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, মোটামুটি অনেকটা সেম। ঠিক আছে, তো আমার মেইন যেটা ইউজ হয় এখানে ইকুইপমেন্ট সেটা হচ্ছে ইলেকট্রোড ইউজ হয়। চারটা মেথডে আমার মেইন যে একদম কি বলে এটাকে একদম কমন যে ইকুইপমেন্ট সেটা হচ্ছে ইলেকট্রোড। তোমরা কি ইলেকট্রোডটা কি এটা জানো বা ইলেকট্রোড নিয়ে আগে পড়াশোনা করে এসেছো? বলতে পারবে কেউ আমাকে ইলেকট্রোড কি? তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মানে যেই বারটা দেওয়া হয় আর কি। হ্যাঁ, বারটা দেওয়া হয়, বা আমরা ইজিলি বলতে পারি যে একটা কন্ডাক্টর। ঠিক আছে, আচ্ছা কন্ডাক্টর কি, বা যদি আমি বলি যে হচ্ছে ইলেকট্রোড তো ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর যে হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো কন্ডাক্টর কি, বা আমি যদি বলি ইলেকট্রিক্যাল কন্ডাক্টরটা কি? আমরা পড়েছি না কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, মানে হচ্ছে আমি বাংলাটা ভুলে গেছি, পরিবাহক কি ছিল এটা এক্সাক্ট, মানে আমরা ইন্টার লেভেলে যেটা পড়ে এসেছি আর কি। হ্যাঁ ওই রকম আর কি। হ্যাঁ তুমি আমাকে কেউ একজন অ্যান্সার দাও যে হচ্ছে গিয়ে সেমি কন্ডাক্টর কন্ডাক্টর কি আমরা পড়ে এসেছি কিনা। জি জি, হ্যাঁ, মানে যাদের ভিতরে কারেন্ট ফ্লো হয় আর কি, মানে সুপার কন্ডাক্টর, হ্যাঁ ঠিক আছে, এটাই আমি জানতে চাচ্ছি যে কন্ডাক্টরটা কি যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। কন্ডাক্টর হচ্ছে যে হচ্ছে কারেন্ট ফ্লো করে, তো ইলেকট্রোডটা ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর যে কি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ঠিক আছে, তো এই চারটা মেথডে আমার মেইন যেই ইকুইপমেন্ট গুলো ইউজ হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে ইলেকট্রোড। ঠিক আছে, আর কিছু ভোল্ট মিটার দেন হচ্ছে তোমার কি বলে রেজিস্টিভিটি মিটার এগুলো ইউজ হবে। তোমরা তো মনে হয় এখন ল্যাবে কি কখনো কাজ করেছো ভোল্ট মিটার নিয়ে? ফিজিক্স ল্যাবে করার কথা। আচ্ছা ফিজিক্স ল্যাব তো তোমাদের এখন নেই, বা আগে করে এসেছো না যখন কলেজে ছিলাম? ভোল্ট মিটার চিনো, রেজিস্টিভিটি মিটার, কেউ কি কাজ করেছো এগুলো নিয়ে? বা দেখেছো কখনো ভোল্ট মিটারটা কি রকম বা রেজিস্টিভিটি মিটারটা কি রকম? কেউ বলতে পারবে ল্যাবে কাজ করেছো কখনো এগুলো নিয়ে? আচ্ছা, হয়তো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে সামনে হচ্ছে তোমাদের 2-1-1-2 তো নো 2-1-এ মেবি হচ্ছে তোমার ইলেকট্রিক্যালের সাবজেক্ট আছে। আমাদের দুইটা সাবজেক্ট পড়তে হয় ইলেকট্রিক্যাল, আমাদের একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা মেশিন। ওইখানে হচ্ছে ল্যাব থাকে, যে ওই ল্যাবে এরকম ভোল্ট মিটার রেজিস্টিভিটি মিটার এগুলো নিয়ে অনেক কাজ করা লাগে। তো ভোল্ট মিটারটা নরমালি হচ্ছে ধরো দুইটা ইলেকট্রোড বা হচ্ছে একটা সার্কিটে যদি আমি ভোল্ট মিটার কানেক্ট করে দিই, ওটার ভোল্টেজটা একদম ডিরেক্ট আমাকে একটা ভোল্টেজ মেজারমেন্ট দিয়ে দেয়, ভোল্টেজ রিডিং দিয়ে দেয়, দেন কারেন্ট রিডিংটা দিয়ে দেয়, মানে আই এর মান কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এই রিডিংটা আমরা পেয়ে যাই।
দেন এখন আমাকে বলো, ধরো তুমি একটা সার্কিটের বা ধরো দুইটা ইলেকট্রোডের মধ্যে যেই পটেনশিয়াল ডিফারেন্সটা, বা আমরা আরেকটা বলতে পারি এটাকে ভোল্টেজ। পটেনশিয়াল ডিফারেন্স এবং ভোল্টেজ তো সেম, এতটুকু তো তোমরা জানো। আচ্ছা আমাকে বলো তো পটেনশিয়াল ডিফারেন্স মানে কি, বা পটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি? মানে কন্ডাক্টরের দুই প্রান্তের মানে দুই বিন্দুর মধ্যে বিভবের বিভব পরিবর্তন। পার্থক্য। বিভব পার্থক্য, হ্যাঁ আমি জানি বিভব পার্থক্য, বাট বিভব পার্থক্যটা কি বা পটেনশিয়াল ডিফারেন্সটা কি? দুইটা সেম। মানে আমাকে একটু বলো যে এটা মানেটা কি, এই যে ডিফারেন্সটা এটা মেইনলি কি? দুইটা পয়েন্টের মধ্যে বিভবের যে পার্থক্য, বা যদি আমি বলি দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়ালের যে, বা যদি বলি যে অ্যামাউন্ট অফ এনার্জি, কারেন্টটা কি বা তড়িৎ কি, ওয়ান টাইপ অফ এনার্জি না? তো এই যে পার্থক্য বা ডিফারেন্স, এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। আমরা যদি সার্কিটের জন্য বলি সেটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তো মেইনলি এই যে ভোল্টমিটার দিয়ে আমরা হচ্ছে দুইটা পয়েন্টের ভোল্টেজ মেজার করতে পারি, বা তোমরা সামনে যখন আরো হাতে কলমে এক্সপেরিমেন্ট করবা তখন দেখবা যে এই জিনিসগুলো একদম সামনে আসতেছে। তো এই ইলেকট্রিক্যাল মেথডে মেইনলি এই কাজগুলাই করা হয়। আমরা হচ্ছে গ্রাউন্ডে গিয়ে এরকম দুইটা ইলেকট্রোড ইউজ করে, দেন ভোল্টমিটার ইউজ করে ওই গ্রাউন্ডের জন্য, বা হচ্ছে একটা সার্টেন ডেপথ বলো বা সার্টেন লোকেশন অর মিনারেল ডিপোজিট, তাদের জন্য ওই ইলেকট্রোড দেন ভোল্টমিটার এগুলো ইউজ করে ওদের রেজিস্টিভিটি মেজার করব, বা ভোল্টেজ মেজার করব, অর কারেন্ট কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে সেটা মেজার করব। আচ্ছা একটা ফিগার দেখাই। ফিগারটা দেখতে পাচ্ছ স্লাইডে? একটা ফিগার আছে রাইট সাইডে। জি ম্যাম। হ্যাঁ যদি দেখো এখানে আমাকে বলো না, এখানে তুমি দেখো চারটা ইলেকট্রোড আছে। দেখো এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এবং এই যে চারটা ইলেকট্রোড দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এবং দেখো আমি যদি বলি কালার ভ্যারি করে যদি বলি, যে দুইটা কালো ইলেকট্রোড বা ব্ল্যাক যে ইলেকট্রোড দুটো আছে, এই দুটো ইলেকট্রোড দেখো একটা মানে টোটাল ওভারঅল এই দুটো ইলেকট্রোড, এবং এই যদি বলি হোয়াইট দুইটা ইলেকট্রোড, এই দুইটা কালো দুইটা মানে ব্ল্যাক দুইটা ইলেকট্রোডকে আমরা বলছি কারেন্ট ইলেকট্রোড। ওকে, কারণ এই ইলেকট্রোড দিয়ে কারেন্ট পাস হবে। ওকে, এই দেখো নিচে সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। দেন আরো দুইটা যে ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা মেজার করবে হচ্ছে পটেনশিয়াল, মানে এই ইলেকট্রোড দুইটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড। পটেনশিয়াল মানে যদি আমি বলি বিভব, বিভব ইলেকট্রোড, এবং এদের কাজ হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়াল যে ডিফারেন্সটা অর ভোল্টেজ মেজার করা। ঠিক আছে, দেখো এখানে একটা রেজিস্টিভিটি মিটারের সাথে এই ইলেকট্রোডের ওয়্যারগুলা কানেক্ট করা আছে। মেইনলি রেজিস্টিভিটি মিটারটা হচ্ছে তোমাকে ভোল্টেজ এবং কারেন্টের রিডিং দিবে, মানে ভোল্টেজ একটা দুইটা পয়েন্টের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, বা আমি যদি বলি ভোল্টেজটা অর পটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করবে, এবং কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, ধরো আমি এই ইলেকট্রোডের মধ্য দিয়ে সাপোজ 0.5 এম্পিয়ার, এম্পিয়ার তো আমরা জানি কারেন্টের যে কি বলে ইউনিট। ঠিক আছে, ধরো 0.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছি। ঠিক আছে, তো যার ফলে যখন কারেন্ট ফ্লো হবে তখন অবশ্যই দুইটা পয়েন্টের মধ্যে কি ক্রিয়েট হবে, একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে না? বড় হবে কিনা, মানে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে কিনা যখন আমরা কারেন্ট ফ্লো করছি? জি ম্যাডাম হবে। হ্যাঁ, তো এখানে যেটা আমরা পাবো যে আমরা তো জানি না কি পরিমাণ কি বলে পটেনশিয়াল ডিফারেন্স আমরা কি পরিমাণ পাবো, এটা ডিপেন্ড করতেছে যে আমরা যেই অবজেক্ট অর ম্যাটেরিয়ালের মধ্যে কারেন্ট ফ্লো করতেছি তার প্রপার্টিজ এর উপর। দেন এই যে ভোল্ট মিটার বা রেজিস্টিভিটি মিটার যেটা আমরা বলতেছি, এখানে আমাকে ওরা সরাসরি রিডিং দিবে যে কি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স এই অবজেক্টে আছে। ঠিক আছে, এখন আমরা তো কি পরিমাণ কারেন্ট ফ্লো করেছি সেটা আমরা জানি, সাপোজ 0.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করেছি, এবং আমাকে পটেনশিয়াল ডিফারেন্স দেখাচ্ছে তারা বা রিডিং দিচ্ছে। অর আমরা যদি বলি যে আমি হচ্ছে একটা মিটার থেকে আমি এই পরিমাণ সাপোজ কত হতে পারে ভোল্টেজ 0.25 বা 1 একটা মানে ভ্যালু আমরা ধরে নিলাম, এরকম ভোল্টেজ পাচ্ছি। এখন আমরা কি ওহমস ল জানি? সবার জানার কথা ওহমস ল। জি ম্যাডাম। হ্যাঁ, ওহমস ল থেকে আমরা কি পাই বলতো? ধরো আমি অলরেডি কারেন্ট ফ্লো করেছি, আমি একটা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করেছি এবং আমি ভ্যালুটা জানি, এবং ভোল্টমিটার থেকে আমি ভোল্টেজটাও পাচ্ছি। তাহলে কি আমরা এখান থেকে ওই অবজেক্ট অর ওই সার্টেন যে জায়গাটা রিজিয়নটা তার রেজিস্টিভিটি পাওয়া কি আমাদের জন্য মানে পসিবল নাকি ইম্পসিবল বলো তো? জি ম্যাডাম পসিবল ম্যাডাম। হ্যাঁ, কিভাবে কি ইউজ করে? ভিজুয়াল আইআর। হ্যাঁ গুড, এক্স্যাক্টলি, যে আমরা খুব ইজিলি ওহমস ল ইউজ করে এখানে
ভি ইজ ইকুয়াল টু আই বাই আর যেই লটা ছিল ওহমসের, সেখানে ভ্যালু বসিয়ে আমরা রেজিস্টিভিটিটা পাচ্ছি। বাট আরেকটু কথা আছে, এখানে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, বাট প্রবলেম হচ্ছে আমরা যখন এক এক রিজিয়নে করব বা মেইনলি আর্থের জন্য করতেছি কাজটা, অবশ্যই একটু ভ্যারি করবে, ঠিক আছে? এখন এখানে কিছু জিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, কিছু শেপ ফ্যাক্টর কাজ করে, এটা হচ্ছে ফার্দার আমরা যখন ফার্দার আরো মানে আপাতত এই মেথড গুলাতে আমার লাগছে না, বাট আমরা যখন ক্যালকুলেশন করা হয় মেইনলি বা রিয়েল ফিল্ড এক্সপেরিমেন্ট যখন করা হয়, তখন হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টর গুলো হচ্ছে অনেক ক্যালকুলেশনের কাজ করে দেন এক্সাক্ট আমরা একটা রেজিস্টিভিটি পাই। বাট আমরা এখন আপাতত শিখবো হচ্ছে যে তোমার মেইন প্রিন্সিপালটা কি বা মেথোডোলজিটা কি, ঠিক আছে? বাট তোমরা যদি বলো যে হ্যাঁ 2টা ইলেকট্রোড বা 4টা ইলেকট্রোড বসিয়ে একটা ভোল্টমিটার দিয়ে মেপে আমরা এক্সাক্ট একটা রেজিস্টিভিটি পাচ্ছি, তা কিন্তু না, মানে পাবো বাট ওইটা হচ্ছে অ্যাকুরেট হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা মোটামুটি হচ্ছে আমি যদি বলি রেজিস্টিভিটি মেথডটা কিভাবে আমরা মানে রেজিস্টিভিটি মেথডটা কিভাবে কাজ করে, মোটামুটি আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিছি। এখন যদি সামনে যাই, যদি এই স্লাইডটা আমরা দেখি যে রেজিস্টিভিটি মেথডটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আমি মোটামুটি এখন তোমরা বলতে পারবো না যে রেজিস্টিভিটি মেথডটা কিভাবে কাজ করছে, বা যদি আমরা রেজিস্টিভিটি সার্ভেইং করতে যাই তখন মেইনলি আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগছে এবং মেইন প্রিন্সিপাল বা মেথোডোলজিটা কি। এটা খুব ইজি না, মানে আগের সার্ভেইং গুলার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে খুব ইজি কম্পারেটিভলি। কি মনে হয় আগের যে সার্ভিং মেথড গুলো পড়েছো বা যে জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন গুলো পড়েছো তার তুলনায় রেজিস্টিভিটি মেথড বা আর্থের সাবসারফেসের রেজিস্টিভিটি মেজার করাটা ইজি না? জি ম্যাডাম। কম্পারেটিভলি অনেক ইজি, এবং এগুলো কিন্তু খুব কমন। বাট যেটা আমি বললাম ফার্স্ট অফ অল যে স্লাইডে তোমাকে দেখিয়েছি যে এক্সপ্লোরেশন করার জন্য শুধুমাত্র মানে মেইনলি মেটালিক যে মিনারেল ডিপোজিট গুলো আছে এই সেক্টর গুলোতে, মানে মেটালিক মিনারেল এক্সপ্লোরেশনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল মেথড গুলো সবচেয়ে কমন মানে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে মেটালিক মিনারেল গুলা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা ওদের মধ্যে মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে এই জন্য। বাট নন মেটালিক হলে বা হচ্ছে অন্য কোনো ধরনের যেমন বলো কোল হতে পারে যদি আমি বলি, এইসব ক্ষেত্রে হয়তো বা এই মেথড গুলো খুব কমন না। ওই আমি যদি বলি যে কোল ডিপোজিট আমি স্টাডি করব বা হচ্ছে এক্সপ্লোরেশন করব, সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে তোমার সাইসমিক সার্ভে বা ওইরকম আরো যেসব সার্ভে গুলো আমরা পড়ে এসেছি ওগুলা মেইনলি ইউজ হয়। আচ্ছা, আমাকে কি তোমরা মেটালিক মিনারেল বা হচ্ছে নন মেটালিক মিনারেল দু একটা এক্সাম্পল বলতে পারবে? দু একটা মেটালিক মিনারেলের এক্সাম্পল বলো তো। আয়রন। হ্যাঁ আয়রন, হ্যাঁ আয়রন অবশ্যই, আয়রন মেটালিক মিনারেল। আর দু একটা নন মেটালিক কেউ বলতে পারবে? নন মেটালিক মানে বেশিরভাগই তো নন মেটালিক। হ্যাঁ, তো তাহলে আমাকে হচ্ছে মেটালিক মিনারেল বলো। আয়রন বললো একজন, দেন আর কিছু? গোল্ড হবে নাকি? গোল্ড গোল্ড মেটাল। মেটালিক, হ্যাঁ আমি মেটালিক মিনারেলের এক্সাম্পলই চাচ্ছি, যেহেতু বেশিরভাগ নন মেটালিক তো মেটালিক মিনারেলের এক্সাম্পল চাচ্ছি আমি। গোল্ড সিলভার। হ্যাঁ গোল্ড সিলভার কপার এগুলা হচ্ছে মেটালিক মিনারেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মেইনলি যেটা আমি বললাম এতক্ষণ যে রেজিস্টিভিটি মেথড বা হচ্ছে তোমার ইনডিউসড পোলারাইজেশন বা আইপি মেথড, সেলফ পটেনশিয়াল মেথড, এইসব মেথড গুলো মেইনলি আমার এনভায়রনমেন্টাল যে ইনভেস্টিগেশন, এখন এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু অনেকগুলা সাব ডিভিশন আছে। এটা এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশন দিয়ে আমরা ডিসকন্টিনিউটি জানতে চাইতে পারি, বা হচ্ছে তোমার কোন একটা রিজিয়নের জিওগ্রাফিক্যালি স্ট্রাকচার, স্ট্র্যাটিগ্রাফি, এরকম সব মানে টোটাল এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশন বলতে কিন্তু অনেকগুলো সাব ডিভিশন আমরা পাচ্ছি। ইভেন তোমার হচ্ছে যে রিজার্ভার এক্সপ্লোরেশন, বা আমি যদি বলি যে হচ্ছে তোমার ভ্যালুয়েবল ডিপোজিট এক্সপ্লোরেশন, এগুলো সবকিছু কিন্তু এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশনে পড়ছে। এবং এই যে সার্ভেইংটা এটা কিন্তু জিওলজিস্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন কিন্তু এই যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার বলো বা মাইনিং ইঞ্জিনিয়ারিং বলো, সবার জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেইনলি আমি যদি বলি এখন মিনারেল নিয়ে কথা বলি, তাহলে তো অবশ্যই মাথায় ফার্স্টে আসবে মাইনিং ইঞ্জিনিয়ার। মাইনিং ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এই যে এই ইনভেস্টিগেশন গুলা বা এই সার্ভেইং গুলা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের বারবার আগেও বলেছি যে ড্রিলিং করা বা হচ্ছে এই যে মানে প্রোডাকশনের আগে যে কাজগুলা করা হয় এগুলো হচ্ছে অনেক কস্টলি। আমি যেমন তোমাদের এখানে একটা এক্সাম্পল, মানে সরি এক্সাম্পল না, যে 4 টাইপস আমি যে ইলেকট্রিক্যাল মেথড গুলো দেখিয়েছি, এর মধ্যে
ধরো যদি আমি যে কোনো একটা মেথড করতে যাই, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি বলে অনেক কস্ট। যেমন আমি যদি তোমার ইয়া করি, সবচেয়ে কম কস্ট মেবি হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে মেথডটা, ঠিক আছে, কম্পারেটিভলি কম কস্ট বলতেও পার ডেতে ধরো $200 to $300 কস্টিং আছে, ঠিক আছে, প্লাস এদের ইনস্ট্রুমেন্টের কস্ট তো আছে। ইনস্ট্রুমেন্ট কস্ট ছাড়া এটা হচ্ছে পার ডেতে কি পরিমাণ কস্ট যাচ্ছে। তারপর ধরো যদি বলি রেজিস্টিভিটি মেথড, ঠিক আছে, এই রেজিস্টিভিটি মেথডটা এটাও অনেক কস্টলি। যেমন ধরো পার ডেতে এটা 650 বা এরকম 700 এরকম ডলার খরচ হয়, এবং প্লাস তো বললাম এদের ইনস্ট্রুমেন্ট কস্ট তো আছে। সো এটা দেখতেছো তো যে কোনো একটা প্রোডাকশনে যাওয়ার আগে আসলে যে এর আগের কাজগুলো অনেক বেশি কস্টলি। এই জন্যই আমরা কোনো কিছু শিওর না হই, বা ইঞ্জিনিয়াররা হচ্ছে কোনো কিছু শিওর না হয়ে একদম এক্সাক্ট লোকেশনে গিয়ে আমি একটা ড্রিলিং করলাম বাট কিছুই পেলাম না, বা দেখা যায় এরকমও মানে এরকমও আছে যে আমি ড্রিলিং করব বাট যে কস্ট আগে খরচ হচ্ছে ওই পরিমাণ আমি রিজার্ভই পাচ্ছি না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কখনো প্রোডাকশন করব না। মানে প্রফিটটা অলওয়েজ প্লাস হতে হবে, ঠিক আছে। এখন প্রফিট যদি দুইটা সমান হয়, প্রফিট বলতে প্রফিট তো অবশ্যই যেটা আমি ব্যয় করবো এবং যেটা আমার ইনকাম হবে সেটা বেশি হলে তো আমি প্রফিটটা পাচ্ছি, বাট এরকম যদি হয় যে দুইটা সমান, আমি যে পরিমাণ কস্টিং এ যে পরিমাণ আমার অ্যামাউন্ট গিয়েছে সেই পরিমাণ, ঠিক সেই পরিমাণ যদি আমরা পাই, প্রোডাকশন যদি অতটুকু হয়, তবুও কিন্তু আমরা ওই কাজে যাব না, কারণ আমাদের প্রফিট লাগবে। আচ্ছা, তো রেজিস্টিভিটি মেথড, আচ্ছা আমি ফার্স্টে আজকে হচ্ছে রেজিস্টিভিটি মেথড আর সেলফ পটেনশিয়াল এই দুইটা মেথড নিয়ে বলবো, আর বাকি দুইটা মেথড পরের ক্লাসে দেখাবো। তো ফার্স্টে আমরা সেলফ পটেনশিয়াল মেথডটা দেখি। এটা হচ্ছে কম্পারেটিভলি অন্য মেথডগুলোর তুলনায় একদম ইজি। আচ্ছা, সেলফ পটেনশিয়াল বলতে কি বুঝো তোমরা? সেলফ পটেনশিয়াল যদি আমি বলি, বা এটা শুনে তোমাদের কি আইডিয়া মাথায় আসতেছে, সেলফ পটেনশিয়ালটা কি? কেউ কি জানো সেলফ পটেনশিয়াল বা কি এটা? আচ্ছা, তার আগে আমি বলি যে সেলফ পটেনশিয়ালের কে আমরা স্পন্টেনিয়াস পটেনশিয়ালও বলি। আচ্ছা, এখন আমাকে বলো সেলফ পটেনশিয়াল বা স্পন্টেনিয়াস পটেনশিয়ালটা কি? আচ্ছা, আর্থের সেলফ পটেনশিয়ালটা কি? ম্যাডাম যেটা ন্যাচারালি হয়। হ্যাঁ, এটা তো তুমি স্লাইড দেখে বলেছো, স্লাইডে এটা লিখে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যেটা বলেছো সেটাই, যে ন্যাচারালি যেই ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সটা প্রডিউস হয় সেটাকে বলতে পারি আমরা সেলফ পটেনশিয়াল আর স্পন্টেনিয়াস পটেনশিয়াল। এটা বলার কারণ হচ্ছে আমি যখন তোমাদের আগের একটা ফিগার দেখিয়েছিলাম ফার্স্টে, বলেছিলাম না যে দুইটা ইলেকট্রোডের মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো করছি, ধরো সাপোজ 0.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছি আমরা, সেটা আমরা বাহিরের একটা সোর্স থেকে কারেন্ট ফ্লো করছি। বাট সেলফ পটেনশিয়াল মেথডে যেটা করা হয়, এই মেথডে আমার বাহিরের মানে এক্সট্রা কোনো এনার্জি ফোর্স আমার লাগবে না। এনার্জি ফোর্স বলতে এখানে কারেন্ট ফোর্স যদি বলি, বা ইলেকট্রিসিটির কোনো সোর্স আমার লাগবে না, মানে বাহির থেকে বা মানে এক্সট্রা কোনো ফোর্স আমরা এখানে ইউজ করব না। আমরা এখানে কি করব, নর্মালি যে কোনো একটা ভোল্ট মিটার অর রেজিস্টিভিটি মিটার দিয়ে আমি সরাসরি আর্থের সাবসারফেসের বা আমার যেই এক্সাক্ট লোকেশনটা লাগবে ওই জায়গাটার কি মেজার করব, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলো আর রেজিস্টিভিটি বলো। মানে মেইন এখানকার এটার মেইন প্রিন্সিপাল হচ্ছে কোনো ধরনের বাহিরের কোনো এনার্জি ফোর্স আমার ইউজ হবে না, বা এনার্জি সোর্স আমরা ইউজ করব না, ঠিক আছে। তো এই যে তোমার যে ন্যাচারালি অকারিং যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সটা আর্থের মধ্যে, বা আমরা যদি বলি আর্থে যেই ন্যাচারালি প্রডিউস যে কারেন্ট বা ইলেকট্রিসিটি, এটা কিভাবে আসে, এটা ধরো হচ্ছে তোমার, বা কিভাবে প্রডিউস হয়, এটা কোশ্চেন আসতে পারে। তো এটা বিভিন্ন ধরো আয়নের রিয়াকশন বা ইলেকট্রোলাইটিক রিয়াকশন যদি বলি, বা কোনো হচ্ছে তোমার আয়নিক ফ্লুইডের যে ফ্লো এই কারণে, বা বিভিন্ন হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন ভেরিয়েশনের কারণে এই যে ন্যাচারালি যে পটেনশিয়াল ডিফারেন্স গুলা এটা হচ্ছে ক্রিয়েট হয় বা প্রডিউস হয় যদি বলি, ঠিক আছে। এখন দেখবো আমরা যে আচ্ছা আগে আমি ইয়াটা দেখি, অ্যাপ্লিকেশন গুলা বলি। সেলফ পটেনশিয়ালে কি কি অ্যাপ্লিকেশন, মানে সেলফ পটেনশিয়াল মেথড ইউজ করে আমরা কি কি জানতে পারি। এটা দিয়ে ধরো আমরা গ্রাউন্ড ওয়াটার ইনভেস্টিগেট করতে পারি, মানে হচ্ছে কতটুকু মানে ওয়াটার টেবিলটা কোথায়, সাবসারফেসের ওয়াটার টেবিলটা কতটুকু ডেপথে অবস্থিত, বা গ্রাউন্ড ওয়াটার টেবিল মানে গ্রাউন্ড ওয়াটারটা কতটুকু ডিস্টেন্সে অবস্থিত, বা ধরো গ্রাউন্ড ওয়াটার কতটুকু হরাইজন্টালি
কতটুকু এক্সটেন্ড করেছে, বা হচ্ছে এটার ম্যাপটা ক্রিয়েট করতে পারি, মানে গ্রাউন্ড ওয়ার ইনভেস্টিগেট করতে পারি। দেন হচ্ছে জিওলজিক্যাল ম্যাপিং এর কাজে লাগাতে পারি, জিওথার্মাল ইনভেস্টিগেশন করতে পারি। ইভেন স্পন্টেনিয়াস পটেনশিয়াল মেথডের একটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে, এটা হচ্ছে ধরো বিশাল কোনো ম্যাসিভ ওর বডি যদি থাকে, ওর বডি আমরা জানি যে ভ্যালুয়েবল যে মিনারেল ডিপোজিটটা ধরো গোল্ড হতে পারে বা সিলভার হতে পারে বা আয়রন বলো কপার বলো, এগুলো কিন্তু সবই আমাদের ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল, বা যদি আমরা বলি ওর ডিপোজিট, এই ধরনের যে ওর ডিপোজিট গুলা এগুলো ধরো অনেক ম্যাসিভ আকারে আছে বা অনেক বেশি ডেপথে আছে। এই টাইপের ইয়ারগুলোর ক্ষেত্রে, মানে এই ধরনের যে কি বলে এটাকে ইনভেস্টিগেশন গুলার ক্ষেত্রে আমার হচ্ছে সেলফ পটেনশিয়াল মেথডটা খুব বেশি ইম্পর্টেন্ট, বা আমি যদি বলি কমন এবং খুব বেশি এফিশিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে সেলফ পটেনশিয়াল মেথডটা মানে কিভাবে কাজ করে, বা আমরা এটা কিভাবে, এটা একদম সেলফ পটেনশিয়াল মেথডটা একদম ইজি। এটা হচ্ছে দেখো, যদি ফিগারটা আমি দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে এই যে এটা কিন্তু লেয়ার, এখানে বলা হয়েছে দেখো রিজার্ভার স্যান্ড। স্যান্ড মানে কি, মানে রিজার্ভার স্যান্ড বলতে হচ্ছে বোঝাচ্ছে এখানে কোন একটা রিজার্ভার আছে, বা এখানে স্যান্ডের একটা রিজার্ভার আছে, রিজার্ভার স্যান্ড। এবং দেখো এর আপার লেয়ার এবং লোয়ার লেয়ারে বা বিলো, যদি আমি বলি বিলো দা রিজার্ভার স্যান্ডে হচ্ছে শেল লেয়ার আছে। ঠিক আছে, শেল আছে, এবং এটা হইতেছে ধরো ওভারবার্ডেন। আচ্ছা তোমরা ওভারবার্ডেন বুঝো, মানে ওভারবার্ডেনটা কি, বা আগে পড়েছো কখনো ওভারবার্ডেন? জি, আপনি মানে আপনার স্লাইডে তো গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে রিজার্ভারের উপরের মানে রিজার্ভারের উপরে যে পোরশনটা থাকে। গুড, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো তোমরা জানো এটা ওভারবার্ডেন। তো আমরা হচ্ছে এই ধরনের মেথড দিয়ে ধরো কোনো একটা রিজার্ভারের উপরে ওভারবার্ডেনের থিকনেস কতটুকু, এটাও কিন্তু আমরা ইনভেস্টিগেট করতে পারি। তো আমি যদি বলি যে এই ফিগারটাতে ধরো এতটুকু হচ্ছে ওভারবার্ডেন, দেন তো একটা শেল লেয়ার আছে, আমি স্ট্রাকচার দেখে বলতেছি এটা শেল লেয়ার, এবং এটাও একটা শেল লেয়ার, দেন হচ্ছে এখানে রিজার্ভার স্যান্ড আছে। তো আমি এখানে একটা ড্রিলিং করব, ছোটখাটো ড্রিলিং, মানে আমার এই ধরনের সার্ভিং এর ক্ষেত্রে অনেক ছোট, প্রোডাকশনের চাইতে অনেক ছোটখাটো, এক্সপ্লোরেশনে কিন্তু ছোটখাটো ড্রিলিং আমরা যদি বলি ছোটখাটো একটা ড্রিলিং করবো, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইনাল একটা ড্রিলিংই করে ফেলা হয়। ওকে, তো এই ধরনের ড্রিলিং করে দেখো এখান থেকে একটা রেফারেন্স ইলেকট্রোড থাকবে, যেটা কোথায় থাকবে, সারফেসে, আর্থের সারফেসে। এবং আমরা যেই পয়েন্টে মেজার করব বা সেলফ পটেনশিয়াল মেথডটা যে পয়েন্টে আমি করব, সেই পয়েন্টে একটা ড্রিলিং করে দেন ওখানে আমি একটা ডাউনহোল মানে হচ্ছে মানে নিচে নামানো হয়েছে, তো এই জন্য এই যে ইলেকট্রোডটাকে এটাকে ডিনোট করা হয়েছে ডাউনহোল ইলেকট্রোড দিয়ে। এসপি হচ্ছে সেলফ পটেনশিয়াল বা স্পন্টেনিয়াস পটেনশিয়াল। ঠিক আছে, তো এই ধরনের একটা ইলেকট্রোড আমরা ডাউনহোলে একদম সাসপেন্ড করে দিব। দেন এখানে দেখো একটা পটেনশিওমিটার সার্কিট আছে। সার্কিট বলতে এখানে হচ্ছে সার্কিট কারেন্ট ফ্লো যে মেজার করব আমরা, এখানে একটা ভোল্টমিটার বলো বা রেজিস্টিভিটি মিটার বলো। তো এই সার্কিট থেকে হচ্ছে আমরা ডিরেক্ট এই পয়েন্টার, এক্সাক্ট পয়েন্টার একদম ডিরেক্ট যদি বলি কন্ডাক্টিভিটি, বা আমি যদি বলি রেজিস্টিভিটি তো ডিরেক্ট আমরা পাচ্ছি না, আমরা যেটা ফর্মুলা ইউজ করে পাবো মেনলি, আমরা যেটা পাবো হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বলো, ইলেকট্রিক কারেন্টটা মেজার করতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে বাকি ভোল্টেজ এবং আদার্স যে প্যারামিটার গুলো আছে সেগুলো ইউজ করে আমি এই জায়গায় রেজিস্টিভিটি, মানে এই পয়েন্টের রেজিস্টিভিটিটা জানতে পারবো। এবং রেজিস্টিভিটি জানলে কিন্তু আমরা কন্ডাক্টিভিটি জানতে পারি, কারণ রেজিস্টিভিটি হচ্ছে বা কন্ডাক্টিভিটি হচ্ছে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল, বা দুইটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো একটা ফর্মুলাই আছে যে সি ইজ ইকুয়াল টু 1/r। সি হচ্ছে এখানে তোমার কন্ডাক্টিভিটি, আর হচ্ছে রেজিস্টিভিটি। ওকে, তো সেলফ পটেনশিয়াল মেথডটা কি একটু ক্লিয়ার তোমাদের? এটা একদম ছোট, মানে অন্য মেথডগুলোর তুলনায় এই মেথডটা আমার কাছে ইজি মনে হয়েছে দেখে আমি এটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। সেলফ পটেনশিয়াল মেথডটা কি ক্লিয়ার তোমাদের, বা এখানে কি কাজ করা হয়, বা এর প্রিন্সিপালটা কি ক্লিয়ার? তোমরা কি ঘুমিয়ে গেছো দুপুরবেলা, ঘুমের টাইম? না ম্যাম, জাগো না। তাহলে বলো কেউ একজন যে এটা কি তোমাদের একটু ক্লিয়ার, মানে সেলফ পটেনশিয়াল মেথডে কি কাজ করা হচ্ছে, বা এটার মেথডোলজিটা যদি আমি বলি এটা কি ক্লিয়ার? এটা একদম সিম্পল। জি, ইলেকট্রোড ইউজ করে আমি হচ্ছে সার্কিট বা যদি বলি ভোল্টমিটারে আমরা ডিরেক্ট ওই প্রপার্টি গুলো বা ইলেকট্রিক কারেন্ট আর ভোল্টেজটা মেজার করব। মানে এখানে মূলত কি, মানে ইলেকট্রোডটা দিয়ে কি আমরা কারেন্ট ফ্লো করবে ওখানে?
মানে না কারেন্টটা কারেন্ট ফ্লো। ফ্লো করবে না, ওটা মেজার করবে। তুমি তো একটা ভোল্টমিটার, আমি দেখাই তোমাদের এখানে। আমার ইলেকট্রোডটা কেন লাগবে? ইলেকট্রোড কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর। তুমি যদি জাস্ট একটা ইলেকট্রোড কোন একটা প্লেসে রেখে দাও, জাস্ট কোনো কারেন্ট ফ্লো না দাও, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? ইলেকট্রোড তো নিজে থেকে কারেন্ট ফ্লো করতে পারবে না, আমার অবশ্যই একটা না, এক্সটার্নাল। হ্যাঁ, তো সেম আমি যেটা বললাম সেলফ পটেনশিয়াল তো তোমাদের বুঝালাম আগে, যে সেলফ পটেনশিয়াল হচ্ছে আর্থের যে ন্যাচারালি অকারিং বা ন্যাচারালি যে প্রডিউসিং কারেন্ট সেটা মেজার করব। তার মানে কি, আমি যখন ইলেকট্রোড এখানে দিব বা এই ডাউন হলে যখন ইলেকট্রোডটা সাসপেন্ড করে দিব, তখন তো এই যে আর্থের বা আশেপাশের যে লোকেশন রক লেয়ার এর মধ্যে, বা যদি বলি একটা মিনারেল ডিপোজিট, মেটালিক মিনারেল ডিপোজিট আছে, সেইখান থেকে ওদের যেই ইনহেরেন্ট কারেন্ট বা আমি যদি বলি ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে এখান দিয়ে ফ্লো করে দেন আমার কোথায় শো করবে? আমি যে ভোল্টমিটারটা রাখবো বা আমি যদি বলি সার্কিটটা রাখবো, সেখানে শো করবে। ক্লিয়ার? আমরা বাহির এখানে কোনো এক্সটার্নাল এনার্জি দিচ্ছি না বা এক্সটার্নাল কারেন্ট ফ্লো করছি না, আমার এখানে আর্থের সরাসরি মানে ডিরেক্ট আর্থ কারেন্ট বা যদি মানে বলি ডিরেক্ট ডিপোজিটের যে কারেন্টটা আছে সেটা মেজার করবে। ঠিক আছে? জি ম্যাম, মানে ব্যাপারটা বুঝছি, মানে ওই কেমন জানি আর কি, মাটির মধ্যে ঢুকাই দিলে কারেন্ট শো করবে। হ্যাঁ, এরকমই বলা যায়, এরকমই। এখন তোমার সেটা তখনই শো করবে যখন ধরো ওই ডিপোজিটটা বা ওইখানে অবশ্যই ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, বা আমি যদি বলি যে যদি নন মেটাল হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভেরিয়েশন দেখাবে না। ঠিক আছে? এই সার্কিটে কোনো ভেরিয়েশন আসবে না। জি, ঠিক আছে? এটা এটা ওইসব ক্ষেত্রে করব যেখানে, যেমন ধরো আমি যখন এক্সাম্পল তোমাদের জানতে চাইলাম যে আয়রন বা কপার, ওদের কিন্তু খুব ইজিলি এই ধরনের মেটালিক ডিপোজিটের খুব ইজিলি কিন্তু আমি কারেন্টটা বা ইলেকট্রিক কারেন্ট মেজার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখি যে রেজিস্টিভিটি মেথড। আচ্ছা, এই ফিগারটা তো আমি তোমাদের আগে দেখিয়েছি। সেলফ পটেনশিয়াল তো বললাম, যেটা যে ইলেকট্রোডটা মাটির মধ্যে বা যদি কোনো একটা লোকেশন আমরা দিয়ে দিই, দেন হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে ওই কারেন্টটা মেজার করবো। এটা একদম ডিরেক্ট মেথড। আমি যদি বলি যে মেথড হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? এটা হয়তো তোমাদের আগে বলা হয়নি। একটা হচ্ছে অ্যাক্টিভ মেথড, একটা হচ্ছে প্যাসিভ মেথড। অ্যাক্টিভ মেথডে যেটা করা হয় যে তোমার বাহির থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়, মানে এক্সটার্নাল কোনো ফোর্স বা কারেন্ট এরকম ফ্লো করা হয়, এগুলাকে আমরা বলতেছি অ্যাক্টিভ মেথড। আর প্যাসিভ মেথড যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে বা এক্সটার্নালি আমি কোনো ফোর্স দিব না বা কারেন্ট ফ্লো করব না, আমি ডিরেক্ট যে অবজেক্টটার প্রপার্টি মেজার করবো, মানে ডিরেক্ট ওই অবজেক্টের প্রপার্টি আমি পাচ্ছি বা ইলেকট্রিক্যাল প্রপার্টি পাচ্ছি। এই ধরনের মেথড হচ্ছে প্যাসিভ মেথড। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারতেছি যে সেলফ পটেনশিয়াল যে মেথড সেটা হচ্ছে প্যাসিভ মেথড। ঠিক আছে? বাট এখন আমরা যেটা দেখবো সেগুলো হচ্ছে সবকিছু অ্যাক্টিভ মেথড, কারণ এখানে আমি এক্সটার্নাল কারেন্ট ইউজ করতেছি বা এক্সটার্নাল এনার্জি ইউজ করছি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে সেটা হচ্ছে রেজিস্টিভিটি মেথড। ঠিক আছে? আচ্ছা, আমাকে তোমরা বলো তো, ধরো কোনো একটা মেটাল বা কোনো একটা লোকেশনে ওয়াটার আছে, ঠিক আছে? এবং ওয়াটার এবং ধরো আরেকটা হতে পারে একটা ডিপোজিট যেখানে ক্লে আছে। ঠিক আছে? এখন আমাকে বলো তো, ওয়াটার অর ক্লে, কোন জায়গাটায় আমি রেজিস্টিভিটি মেজারমেন্টটা বেশি পাবো বা রেজিস্টিভিটি বেশি পাবো? বলতে পারবা? মানে কারো আইডিয়া আছে? ম্যাম পিওর ওয়াটার হলে তো মানে কারেন্ট ফ্লো তো করবে না, মানে রেজিস্টিভিটি বেশি পাওয়ার কথা না? পিওর ওয়াটার হলে কি রেজিস্টিভিটি বেশি হবে? ভালো করে চিন্তা করে দেখো তো। ওয়াটার কি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি আছে ওয়াটারের নাকি নেই? আছে। যখন বলে ইলেকট্রিক শক খেয়েছে কেন, পানি দিয়ে না ধরতে, ইলেকট্রিক সুইচ গুলা পানি সহ টাচ করতে মানা করে না? জি। এটা তাহলে কি ওয়াটারটা কি? ওয়াটার কন্ডাক্ট, ওয়াটারে কন্ডাক্টিভিটি আছে, মনে হয় ক্লেতে কম হবে, ক্লেতে ওয়াটারে রেজিস্টিভিটি বেশি হবে। ওয়াটারের কন্ডাক্টিভিটি অবশ্যই আছে এবং ভালো পরিমাণে আছে। এই জন্য তো বলা হয় যে আমরা হচ্ছে ভেজা ওয়েট অবস্থায় হচ্ছে কোনো সুইচ ওইভাবে হাত দিব না, সাবধানে হাত দিব, এরকম বলা হয় না? বা ধরো কাউকে ইলেকট্রিক শক খেলে কি বলা হয়, শুকনা কোনো লাঠি বা এরকম কিছু দিয়ে ধাক্কা দিতে, ওইটা যদি আমি আরো ভেজা কিছু দিয়ে দেই বা পানি আছে এরকম কিছু সংস্পর্শে আনি, তাহলে তো শেষ। তার মানে ওয়াটার হচ্ছে কন্ডাক্টিভ এবং ক্লেটা হচ্ছে নন কন্ডাক্টিভ। ঠিক আছে?
এটা মেইনলি ওই আয়নের যে ফ্লো এইসব কারণে হচ্ছে মেইনলি, ওটা পড়াতে গেলে তো আমার অনেক ডিটেলসে যাওয়া লাগবে, আর এগুলো তো মনে হয় কেমিস্ট্রিতে পড়ে আসার কথা তোমাদের, আরো মানে আগেই পড়ে আসার কথা, এরকম মেটাল নন মেটাল বা কন্ডাক্টিভ নন কন্ডাক্টিভ। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এই ধরনের যেটা আমি মানে রেসিস্টিভিটি মেথডটা, এরকম ধরো গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে যেমন একটা লোকেশনে গ্রাউন্ড ওয়াটার আছে এবং একটা লোকেশনে নেই, তো স্বাভাবিকভাবে দেখবো যে যেখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা প্রেজেন্স আছে সেখানে ইলেকট্রিক কারেন্ট মানে কারেন্ট ফ্লোটাও বেশি হবে, রেজিস্টিভিটিটাও কম হবে, এরকম আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো আমি যদি এখানে দেখি, এখানে বলা হচ্ছে যে মেজার অফ রেজিস্টিভিটি ইজ প্রিজুমড দ্য মেজার অফ ফ্লুইড কন্টেন্ট এন্ড পোরোসিটি অফ দ্য রক। ঠিক আছে, মানে এই যে আমি রেজিস্টিভিটি মেজার করার পরে কোন একটা রকের পোরোসিটি এবং সেখানে যে ফ্লুইড কন্টেন্ট মানে কি ধরনের ফ্লুইড সেখানে আছে বা ফ্লুইড আদৌ আছে কিনা, এটা সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পাই। ঠিক আছে, তো এখন কি ধরনের ফ্লুইড থাকতে পারে আমাকে বলো তো, কোনো একটা রকের যে পোর স্পেস গুলা সেখানে কি ধরনের ফ্লুইড থাকতে পারে, মানে কি কি ফ্লুইড আমরা পেতে পারি? ওয়াটার অবশ্যই পেতে পারি, ওয়াটার থাকার একদম মানে বলা যায় অনেক সম্ভাবনা আছে। বা এছাড়া হয় কি অনেক সময় ধরো আমি যদি পোস্ট প্রোডাকশনের কাজ বলি, যে ড্রিলিং হয়ে গেছে অলরেডি, তোমরা তো ড্রিলিং পড়োনি, মানে ড্রিলিং এ কিছু মাড ইউজ হয়। ওকে, আচ্ছা আমি যদি বলি যে কোনো একটা কাজ করার পরে ওখানে কিছু হচ্ছে ফ্লুইড অলরেডি মানে বাইরে থেকে দেওয়া হয়েছে, ড্রিলিং মাড বলি আমরা ওইটাকে, ড্রিলিং মাড যখন থেকে যায় তো ওই সময় কিন্তু ফ্লুইড কন্টেন্ট মানে ওটা হচ্ছে ফরমেশন ফ্লুইড না, ফরমেশন ফ্লুইড হচ্ছে রকের ইনহেরেন্ট যে ফ্লুইড গুলা বা ওয়াটার বা ধরো অয়েল গ্যাস যদি বলি এইসব। ঠিক আছে, এগুলাকে আমরা বলতেছি ফরমেশন ফ্লুইড, ফরমেশনে আগে থেকে যে ফ্লুইড গুলো আছে। ঠিক আছে, আর যদি বাইরের থেকে বলি সেই ক্ষেত্রে হতে পারে ড্রিলিং মাড হতে পারে বা ধরো এরকম অন্য কোনো ফ্লুইড যেগুলো আগে মানে একদম শুরুতে যেগুলো ছিল না। ঠিক আছে, তো এই ধরনের ফ্লুইড কন্টেন্ট এবং রকের পোরোসিটি আমরা এই রেজিস্টিভিটি মেজারমেন্ট থেকে জানতে পারি। ইভেন স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড রক। ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড তো আইডিয়া ক্লিয়ার আছে, আমি এটা খুব ভালো করে তোমাদেরকে মানে বোঝানোর ট্রাই করেছি, মনে আছে তোমাদের? স্যাচুরেশন, স্যাচুরেটেড, কেউ বলতে পারবে? একজন অ্যান্সার দাও তো আমাকে। কেউ বলতে পারবে আমাকে স্যাচুরেশন বা স্যাচুরেটেড রক কোনটা, আনস্যাচুরেটেড রক কোনটা? কারো মনে নাই? সবাই কি ঘুমাই গেছে নাকি দুইটার ক্লাসে? আমার জাগন আছে, মানে ব্যাপারটা কিভাবে বলবো মানে ইয়া করা যাচ্ছে। তুমি যেভাবে জানো সেটাই বলো, কোনো সমস্যা নেই, আমি এক্সাম নিচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে তোমরা জানো কিনা ব্যাপারটা, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। এটা আরেকবার একটু লিজার ভাই পোর স্পেস গুলো হয়তো অয়েল আর গ্যাস দিয়ে পূর্ণ আছে এরকম। হ্যাঁ এরকম হলে আমি বলতে পারি স্যাচুরেটেড, স্যাচুরেটেড উইথ ওয়াটার যদি বলি, স্যাচুরেটেড মানে পূর্ণ থাকা আর কি। ঠিক আছে, কোন একটা রকের পোর স্পেসে যদি ফুল ওয়াটার থাকে আমি বলবো ওয়াটার স্যাচুরেটেড, অয়েল থাকলে অয়েল স্যাচুরেটেড, গ্যাস থাকলে গ্যাস স্যাচুরেটেড, এরকম আর কি। ঠিক আছে, স্যাচুরেটেড থাকা আর আনস্যাচুরেটেড থাকা। আনস্যাচুরেটেড মানে হচ্ছে তোমার ধরো কিছু নেই এরকম ফাঁকা যদি বলি সহজ ভাষায়। ঠিক আছে, তো এটা একটু দেখে নিবা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এটা তো এখানেও আছে, আমি আমার ইন্ট্রো পিএমইতেও তো এগুলো পড়ার কথা তোমাদের ভালো মতো। এই বেসিক গুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে তোমার, একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই বেসিক গুলো লাগবে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। তো এখন থেকে ক্লিয়ার করলে পরবর্তীতে সমস্যা কম হবে। ঠিক আছে, এটা আমি জানলাম। এরপরে দেখো রেজিস্টিভিটি মেথডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোরোসিটি মানে ডিফারেন্ট টাইপ অফ রকের পোরোসিটি আমরা জানতে পারবো। আচ্ছা আমাকে বলো তো, যদি ধরো একটা রক খুব পোরাস হয়, আনস্যাচুরেটেড, কোনো ফ্লুইড ফ্লো নেই বা কোনো ফ্লুইড কন্টেন্ট নেই, যদি বলি ভয়েড স্পেস বা একদম পোর স্পেস গুলো ফাঁকা, সেই ক্ষেত্রে কি কারেন্ট ফ্লো মানে এটা কি কারেন্ট ফ্লোকে ইফেক্টিভ হবে নাকি হচ্ছে গিয়ে কি বলে এটাকে মানে কম হবে? কি মনে হয় তোমার? যদি পোরোসিটি আছে, যথেষ্ট পরিমাণ পোরোসিটি আছে রকে, বাট ফ্লুইড কন্টেন্ট কম বা ফ্লুইড কন্টেন্ট নেই, সেই ক্ষেত্রে কি ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি সেটা বাড়বে নাকি কমবে? কমবে। কমবে, কারণ কোনো মিডিয়াম, হ্যাঁ গুড, কারণ কোনো মিডিয়াম নেই ফ্লো হওয়ার। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে রেজিস্টিভিটি মেথডটা কিভাবে কন্ডাক্ট করা হয়। এটা মেইনলি করা হয় যে যেটা আমি বললাম, ফিগারটা যদি আমি দেখাই যে চারটা ইলেকট্রোড, মেইনলি রেজিস্টিভিটি মেথড যখন সার্ভে যখন করা হয় তখন যেই ইয়াটা ফলো করা হয়, আমার চারটা ইলেকট্রোড লাগে মেইনলি। ঠিক আছে, দুইটা ইলেকট্রোড হচ্ছে আমার কারেন্ট ফ্লো করবে এবং দুইটা ইলেকট্রোড আমাকে পটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করবে। ঠিক আছে,
তো আচ্ছা, এখানে একটা কথা আছে, মানে এই কথাগুলো স্লাইডে নেই, বাট আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো এই যে এটার যে অ্যারেঞ্জমেন্টটা, তোমাদের কোশ্চেন আসতে পারে যে ম্যাম এই অ্যারেঞ্জমেন্টটা কি সবসময় এরকম থাকবে? তো যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে না, এই অ্যারেঞ্জমেন্টটা সবসময় এরকম থাকবে না। আমি এখানে যে অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছি এটাকে মেইনলি বলা হয় হচ্ছে ওয়েনার অ্যারে। অ্যারে মানে হচ্ছে, আমি বলি, এই যে ধরো এই ইলেকট্রোড এবং এই ইলেকট্রোডের মধ্যবর্তী একটা ডিসটেন্স আছে না, এবং এই ইলেকট্রোড দুটার মধ্যে একটা ডিসটেন্স আছে, এবং এই ইলেকট্রোড দুটার মধ্যে আবার ডিসটেন্স আছে। ইভেন এই যে দুইটা কারেন্ট ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের মধ্যে একটা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ডিস্টার্ব করতেছে ম্যাম, কাটাকাটি আসছে। হ্যাঁ, আমার ওই ইন্টারনেটের প্রবলেমের জন্য, এই জন্যই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আচ্ছা এখন তো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এতটুকু তো বুঝলা যে ইলেকট্রোড গুলার মধ্যে যে স্পেসিংটা, ঠিক আছে, দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী যে স্পেসিং, এই স্পেসিংটাকে বলা হয় অ্যারে। এটা মনে থাকবে সবার। আমি যদিও এটা স্লাইডে নেই, বাট একটু যদি নোট ডাউন করে রাখো তোমাদের জন্যই ভালো হয়। যে হচ্ছে আমি যে ইলেকট্রোড গুলার অ্যারেঞ্জমেন্ট করছি, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলতেছি যে অ্যারে। অ্যারেঞ্জমেন্ট না, মেনলি স্পেসিংটা। ঠিক আছে, যে ধরো এই দুটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 0.5 মিটার, এই দুটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 0.4 মিটার, দেন আবার পটেনশিয়াল এবং কারেন্ট ইলেকট্রনের মধ্যবর্তী ডিসটেন্স 0.5 মিটার। আবার ধরো দুইটা কারেন্ট ইলেকট্রনের মধ্যে আমি মধ্যবর্তী ডিসটেন্স রাখবো 10 মিটার। এটার এই যে অ্যারেঞ্জমেন্টটা বা এই যে স্পেসিংটা, এটাকে আমরা বলি অ্যারে। ওকে, এবং আমি এখানে যে ফিগারটা দেখিয়েছি সেটা হচ্ছে ওয়েনার অ্যারে। মেইনলি কয়েক ধরনের অ্যারে আছে, সেটা হচ্ছে ডাইপোল অ্যারে। ওইখানে ইলেকট্রোড গুলো এক ধরনের, চারটা ইলেকট্রোড সবগুলো অ্যারেতে ইউজ হবে। ওকে, কিন্তু আমি বলতেছি অ্যারেঞ্জমেন্টটা, একটা আছে ওয়েনার অ্যারেঞ্জমেন্ট বা ওয়েনার অ্যারে, দেন আছে হচ্ছে স্লামবার্জার। এটা যখন যে লোকেশন আমার যেটা দরকার, আমরা ওইভাবে অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে ওই অ্যারে অনুযায়ী কাজটা করি। ঠিক আছে, আর আমি তো বললাম বারবার যে আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ওয়েনার অ্যারে, যেখানে হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্টটা মেইনলি এইভাবে হবে। ঠিক আছে, তো আরেকটা ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে ধরো এই যে কারেন্ট ইলেকট্রোড দুইটা আছে, দুইটা কারেন্ট ইলেকট্রোড, সাপোজ এখানে 10 মিটার ডিস্টেন্সে আমি ইলেকট্রোড দুইটা ইনজেক্ট করেছি। কোথায়? গ্রাউন্ড সারফেসে। ওকে, তাহলে এটার অ্যাবিলিটি, বা আমি যদি বলি ও হচ্ছে 10/2, মানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সের হাফ পরিমাণ ডেপথ পর্যন্ত, ধরো 10 মিটার আছে, তো সে 10 মিটার বলতে এখন 5 মিটার ডিস্টেন্স পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারবে। এবং আমরা যে প্রপার্টি গুলো চাচ্ছি সেটা মেইনলি ওদের ডিস্টেন্সের হাফ মিটার ডেপথ পর্যন্ত পাবো। আমার কথাটা কি ক্লিয়ার? মানে আমি কি বলতে চাচ্ছি এটা কি বুঝতে পারতেছো? যে মেজারেবল ডেপথ, আবার বলবো? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ধরো তোমাদের কোশ্চেন আসতে পারে যে ম্যাম আমি এই এক্সপেরিমেন্টটা যখন করব তখন কতটুকু ডেপথ পর্যন্ত আমি কি বলে প্যারামিটার গুলো জানতে পারতেছি, বা কতটুকু ডেপথ পর্যন্ত আমার ইনভেস্টিগেশনটা হচ্ছে। ঠিক আছে, এটার খুব সহজ একটা রিলেশনশিপ হচ্ছে এই ধরনের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। আমি যে কারেন্ট মানে ওয়েনার অ্যারে, যেটা আমি যেটা পড়াচ্ছি ওয়েনার অ্যারে, এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এই যে দেখো আউটার মোস্ট ইলেকট্রোড কোনটা, মানে বাহিরের দিকে কোন দুইটা ইলেকট্রোড আছে বলো তো, ফিগার দেখে বলো আমাকে। এই অ্যারেঞ্জমেন্টটায় আউটার মোস্ট ইলেকট্রোড, কারেন্ট ইলেকট্রোড। গুড, কারেন্ট ইলেকট্রোড। ঠিক আছে, সাপোজ এই কারেন্ট ইলেকট্রোড যেটা বা আউটার মোস্ট ইলেকট্রোড যেটা, এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স, ঠিক আছে, এই ডিসটেন্সটা হচ্ছে 10 মিটার। সাপোজ আমি 10 মিটার ডিসটেন্সে দুইটা ইলেকট্রোড ইনজেক্ট করেছি গ্রাউন্ডে। ঠিক আছে, তো এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি মেজার করতে পারবো এই যে দুইটা ডিসটেন্স, দুইটা ইলেকট্রোডের ডিসটেন্স কত, 10 মিটার। ঠিক এর হাফ কত হয় বলো তো? 10 মিটারের হাফ কত হবে? 5 মিটার। হ্যাঁ, আমি 5 মিটার ডেপথ পর্যন্ত ইনভেস্টিগেট করতে পারবো। এটা ক্লিয়ার? ধরো এটা আমি বাড়িয়ে দিলাম, হ্যাঁ, ইনক্রিজ করে দিলাম, 20 মিটার করে দিলাম, সেই ক্ষেত্রে আমি আরো 5 মিটার, মানে হচ্ছে টোটাল 10 মিটার পর্যন্ত ইনভেস্টিগেট করতে পারবো। ওকে, এটা কি ক্লিয়ার? মানে ওয়েনার অ্যারের ক্ষেত্রে আমি যে অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি সেই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি এইভাবে এতটুকু ডেপথ পর্যন্ত মেজার করতে পারবো। ক্লিয়ার? অ্যারে যত বড় মানে তার অর্ধেক হবে ডেপথ। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ওয়েনার অ্যারে।
এই অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে ওয়েনার অ্যারে। আচ্ছা, এটা হচ্ছে স্লাইডে ইনক্লুড করা নাই, আমি মুখে বলতেছি, বাট তোমরা লিখে রাখো। অ্যারে হচ্ছে ARRAY অ্যারে। অ্যারে হচ্ছে মেইনলি ইলেকট্রোড গুলার স্পেসিং, ঠিক আছে? আমি ধরো যদি এরকম কুইজ নেই সামনে বা কোয়েশ্চেন করি, তখন কিন্তু আমি এই ধরনের কোয়েশ্চেন করতে পারি যে হচ্ছে অ্যারে কি, বা হচ্ছে তোমার হচ্ছে এটা আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে এই অ্যারেঞ্জমেন্টের নাম কি, ঠিক আছে? এটা মেইনলি এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। আমি যদি তোমাদের পড়াই স্লামবার্জার অ্যারে যদি পড়াই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে মেজারেবল ডেপথ যেটা, সেটা কিন্তু চেঞ্জ হবে। এটা শুধু এটার জন্য, এই রিলেশনশিপটা শুধু এই ফিগারটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আচ্ছা, তো আমি তো তোমাদের রেজিস্টিভিটি মেথড সম্পর্কে আগে বলে আসছি, যেটা যে এই কারেন্ট ইলেকট্রোড দিয়ে আমি কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো হবে, দেন হচ্ছে আমি হচ্ছে ভোল্টেজ মেজার করব, এবং ভোল্টেজ এবং কারেন্ট মেজার করে আমি খুব সহজে এই যে দেখো রেজিস্টিভিটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমি তো একটা লোকেশনের রেজিস্টিভিটি নিব না, বা আমি কিন্তু খুব সহজে দেখো এখানে যেরকম আমি ফার্স্টে যেরকম আমি 10 মিটার ডিস্টেন্স নিয়ে 5 মিটার ডেপথের রেজিস্টিভিটি নিচ্ছি, এরকম আমি ডিস্টেন্স চেঞ্জ করে দেন হচ্ছে লোকেশন চেঞ্জ করে করে আমি অনেকগুলা এভারেজ বা অনেকগুলা রেজিস্টিভিটি নিব, দেন এভারেজ রেজিস্টিভিটিটা আমি কাউন্ট করব। ওকে, ঠিক আছে? এটা গেল হচ্ছে মেথড। আর আমি এখন যদি বলি যে হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশন গুলো কোথায় করা হয়, যেমন ধরো গ্রাউন্ড ওয়াটারের ডেপথ ডিটারমাইন করার জন্য, দেন হচ্ছে ওভারবার্ডেন, কতটুকু ওভারবার্ডেন আছে, ওভারবার্ডেন থিকনেসটা মেজার করার জন্য, দেন হচ্ছে তোমার সাবসারফেসে যে হাইড্রোজিওলজিটা আছে, ঠিক আছে? মানে হাইড্রো রিলেটেড যে জিওলজি গুলো আছে, বা যদি বলি ওয়াটার রিলেটেড যে জিওলজিক্যাল ফিচার গুলো আছে, সেগুলো ক্যারেক্টারাইজ করা হয়, ঠিক আছে? এবং এটার যে অ্যাডভান্টেজ, রেজিস্টিভিটি মেথডটা এত ডিটেলসে পড়ার বা এটার যে অ্যাডভান্টেজ গুলো, সেটা হচ্ছে এই প্রসেসটা খুব বেশি সেফ। যদি আমি বলি এগুলো হচ্ছে খুব বেশি সেফ, মানে আগেরটা চিন্তা করো তুমি, লাস্ট ক্লাসে যেটা আমি পড়েছি সাইসমিক সার্ভে যেটা ছিল, ওইখানে আমি এক্সপ্লোশন করাই না বলেছিলাম না, এক্সপ্লোরেশন বা হচ্ছে গিয়ে তোমার এক্সপ্লোশন বা হচ্ছে গিয়ে ওই তোমার ডায়নামাইট, হ্যাঁ বিস্ফোরণ করা, এক্সপ্লোশন করায় যেই করি, সেটা কিন্তু এনভায়রনমেন্টের উপর অনেক ক্ষতিকর ইফেক্ট পড়তেছে বা হ্যাজার্ডাস। ওইটা ইভেন ওইটা তো আমাদের জন্য, মানে ইঞ্জিনিয়ারদের জন্য বা ওখানে যারা কাজ করছে তাদের জন্য হতে পারে, বাট এই ধরনের যে মেথড, রেজিস্টিভিটি মেথড বা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল মেথড গুলো হচ্ছে অন্য যে কোনো মেথডের তুলনায় অনেক বেশি সেফ এবং ইফিশিয়েন্ট, প্লাস হচ্ছে খুব ফাস্টার, মানে এটা একদম ডিরেক্ট রিডিং দিচ্ছে, তো খুব ফাস্টলি কাজ, মানে খুব ইয়াতে কাজ করে, খুব ফাস্টলি স্মুথলি কাজ করতেছে, এবং এটা হচ্ছে খুব ভার্সাটাইল, ঠিক আছে? মানে অনেক ধরনের ইউজ আছে, জাস্ট একটা ইউজ যে হবে তা না, আমি অনেক ধরনের ইনভেস্টিগেশন করতে পারতেছি শুধুমাত্র রেজিস্টিভিটি মেথড দিয়ে। ওকে, এটা হচ্ছে রেজিস্টিভিটি মেথডের মানে অ্যাডভান্টেজ যদি বলি আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে এরকম যে যেমন ধরো স্পেসিংটা আমি যেটা বললাম মুখে, স্পেসিং চেঞ্জ করে আমি ডিফারেন্ট লোকেশন, মানে লোকেশন চেঞ্জ করে আমি বিভিন্ন ধরনের মেজারমেন্ট, মানে ডিফারেন্ট মেজারমেন্ট পাচ্ছি, ঠিক আছে? তো আজকে যেটা বলেছিলাম যে আজকে ক্লাসও প্রায় শেষ, আর আমি তো বললাম যে আমি আজকে শুধুমাত্র সেলফ পটেনশিয়াল আর হচ্ছে রেজিস্টিভিটি মেথড একসাথে এত বললে পরে দেখবে সব ভুলে গেছে তোমাদের। আচ্ছা, তো এটা ছিল রেজিস্টিভিটি মেথড। এমনিতে কি মনে হয় অন্য সার্ভিং মেথড গুলো থেকে এই মেথড গুলো একদম ইজি না? আমি মনে হচ্ছে না যে জাস্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম ডিরেক্ট রিডিং পেয়ে যাচ্ছি? কি মনে হয়, ইজি মনে হচ্ছে? জি ম্যাম, হ্যাঁ, ম্যাপিং এর ঝামেলা নাই, ডাটা মানে ডাটা এডিটরের ঝামেলা নাই। না, এটাও তো তোমার ডাটা তো লাগবে, ডাটা তো পাচ্ছি আমরা, মানে এটা মেইনলি আমরা প্যারামিটার গুলো পাচ্ছি আর কি, ঠিক আছে? আমার কিন্তু এটা যে এরকম না যে আমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল মেথড ইউজ করে সার্ভে করে আমার কাজ শেষ। আমার কিন্তু এটা হচ্ছে তোমার কি বলে সাইসমিক সার্ভে বা গ্র্যাভিটি সার্ভে করার পরে কিন্তু ইলেকট্রিক্যাল মেথডটা আমার করা লাগতেছে, কারণ আমার কি লাগবে, ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো লাগবে বিভিন্ন প্যারামিটার মেজার করার জন্য। বা আমি কিন্তু এই যে ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো থেকে পোরোসিটি, পারমিয়াবিলিটি, কারণ রিলেটিভ তো সবকিছু, দেন হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ইভেন হচ্ছে আমি ধরো গ্রাউন্ড ওয়াটার কতটুকু স্যালাইনিটি আছে, স্যালাইনিটি মানে হচ্ছে কতটুকু সল্ট কন্টেন্ট আছে, সেটাও কিন্তু জানতে পারবো ইলেকট্রিক্যাল মেথডের মাধ্যমে, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে সব ধরনের মেথডই আমার, বললাম না এক্সপ্লোরেশন তো অনেক সময় লাগে, তো বিভিন্ন এক্সপ্লোরেশন করে আমি মেইনলি ওভারঅল ডেটাগুলো পাই, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই ছিল। হ্যাঁ বলো, দাঁড়া আমি শেষ করি। আজকে হচ্ছে এই পর্যন্ত ছিল, আমি দুইটা মেথড দেখালাম, ঠিক আছে? রেজিস্টিভিটি এন্ড হচ্ছে সেলফ পটেনশিয়াল, ঠিক আছে? আগামী ক্লাসে আমি ইনডিউসড আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকটা দেখাবো। আচ্ছা, এখন বলো যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?